নমস্কার শ্রোতাবৃন্দ, আশা করি আপনারা ভালোই আছেন। আজকের গল্প কল্যাণ লাহিড়ীর চর শালিকপুরের কুঠিবাড়ি। আমি তখন কলেজে পড়ি। গরমের ছুটির সময় বন্ধুরা মিলে ঠিক করলাম এবার একটা নতুন জায়গায় বেড়াতে যাব। আমাদের সঙ্গে পড়তো শুভব্রত, জমিদারের ছেলে। বনগাঁর কাছে চর শালিকপুরে ওদের জমিদারি ছিল, কিন্তু এখন আর সেখানে কেউ থাকে না, জমিদারিও নেই। তবে সেই বিশাল জমিদার বাড়িখানা আছে। দেখাশোনা করার জন্য কয়েকজন লোক সেখানে থাকে। শুভব্রত বাবা কাকারা অনেক দিন আগে চরশালিকপুরের বাস উঠিয়ে বর্ধমানে চলে এসেছেন। সেবার শুভব্রত ওর বাবাকে বলে ওই চরশালিকপুরে আমাদের যাওয়ার ব্যবস্থা ঠিক করলো। হ্যাঁ, বলতে ভুলে গেছি, আমরা কিন্তু হস্টেলে থেকেই পড়াশোনা করতাম। গরমের ছুটিতেই অনেকেই যে যার বাড়িতে চলে গেল। আমরা কয়েকজন, আমি, সুবিমল, মিহির আর শুভব্রত এক শনিবারের সকালে চর শালিকপুরের উদ্দেশ্যে রওনা দিলাম। আমাদের মধ্যে মিহির আর শুভব্রত বরাবরই একটু বেপরোয়া। শুভব্রতর কাছে শুনেছিলাম বনগাঁ থেকে চর শালিকপুরে যেতে দুপুর গড়িয়ে যাবে। ওখানকার দেখাশোনা করার লোকটাকে আগেই খবর দিয়েছিল শুভব্রত। চার বন্ধু মনের আনন্দে শিয়ালদা স্টেশনে এসে গাড়িতে উঠলাম। বনগাঁ স্টেশনে পৌঁছে শুভব্রতই আগে নামলো। আমাদের নিয়ে যাওয়ার জন্য লোক আসার কথা, কিন্তু কিছুক্ষণ স্টেশনের এদিক থেকে ওদিক পর্যন্ত ঘুরে হতাশ হয়ে পড়ল শুভব্রত। একটু হয়তো বিব্রতও হলো। ওর মনের অবস্থা বুঝে আমি বললাম, আরে এত ভাবছিস কেন? তুই তো রাস্তা চিনিস, চল আমরা রওনা দিয়েছি। হ্যাঁ, সেই ভালো, বুঝলি, নতুন একটা অভিজ্ঞতা হবে। তাছাড়া ধর, তোর সেই লোকটার হয়তো অসুখও হতে পারে। মিহিরও এগিয়ে আসে আমার পাশে। আমাদের দিকে তাকিয়ে শুভব্রত আর কথা বলে না। শুভব্রতদের বাড়ি দেখাশোনা করার লোকটির নাম মহাবীর প্রসাদ। এককালে নাকি জমিদারের প্রধান লাঠিয়াল ছিল। এখন সে জমিদার বাড়ির কেয়ারটেকার। প্রায় মাইল দুয়েক সাইকেল রিক্সায় যেতে হবে, তারপর হাঁটা। শুভব্রতর কাছে এসে মিহিরি আবার বলে, কিরে, আর এখানে দাঁড়িয়ে থেকে কি হবে বলতো? এবার চল, বেরিয়ে পড়ি। আমাদের সঙ্গে মালপত্রের ঝামেলাও কিছু নেই। একটা ছোট সুটকেস আর গোটা দুই কিট ব্যাগ। সুবিমল সুটকেসটা হাতে নিয়ে এবার কাব্য করে বলে উঠল, এসো বন্ধুরা, এবার আমরা চর শালিকপুরের জমিদারির দিকে যাত্রা শুরু করি। সুবিমলের কথা শুনে একসঙ্গে হেসে উঠি আমরা। স্টেশনের বাইরে সারি সারি সাইকেল আর রিক্সা দাঁড়িয়ে আছে। শুভব্রত এগিয়ে গিয়ে দুটো রিক্সা ঠিক করলো। এরকম পরিবেশে আমরা প্রথম যাচ্ছি, তাই মনের মধ্যে বেশ একটা উত্তেজনা রয়েছে। রাস্তায় যেতে যেতে সব দেখছি। কিছুটা ভালো রাস্তার পরে মাটির রাস্তা শুরু হলো। রিক্সা চালানো বেশ কষ্টকর। শুভব্রতর কথার মতো একটা বিশাল বটগাছের কাছে এসে রিক্সা দুটো দাঁড়ালো। এখান থেকেই হাঁটতে হবে আমাদের। ভাড়া মিটিয়ে আমরা চারজন সোজা মাঠের মধ্যে দিয়ে হাঁটা শুরু করলাম। এতক্ষণে শরীরেরও ক্লান্তি নেমেছে আর খিদেও পেয়েছে। চারিদিকে শুধু ধু ধু মাঠ আর কিছু গাছপালা। মিহির বলল, আর কতটা যেতে হবে রে শুভ? বেশি নয়, ওই যে দূরের জঙ্গলটা দেখছিস, ওটা পেরিয়ে গেলে হাঁসখালির মাঠ, আর তারপর সেটা ছাড়িয়ে একটা বড় দিঘি। সেই দিঘির পাড় দিয়ে একটা সরু রাস্তায় বেরিয়ে গেছে। সেখান থেকে মিনিট 15 হাঁটলেই মা জয়চণ্ডীর মন্দির। আর থাম 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 থাম, আর বলিস না, সব গুলিয়ে যাবে। আগে তোর হাঁসখালির মাঠ দেখি, তারপর সব বলিস। উফ! শুভব্রতকে থামিয়ে হাসতে হাসতেই বলি আমি। কথায় কথায় সময় এগিয়ে চলে। অবশেষে দীর্ঘ পথ চলার বিরতে মা জয়চণ্ডীর মন্দিরের প্রণাম করে শুভব্রত বলল, আমরা এসে গেছি। ওই দেখ আমাদের বাড়ির সিংহ দরজা। আর একটা মুচু মাটি বেদি দেখে শুভব্রত বলল, এখানে আগে মোষ বলি হতো, বুঝলি। জমিদার বাড়ির দরজা দিয়ে ভেতরে ঢুকতেই চমকে উঠলাম আমরা।
এইখানে থাকতে হবে ভেবে সত্যি এতক্ষণে মনের মধ্যে কেমন একটা অস্বস্তি হতে লাগলো। বেলাও হয়েছে বেশ, প্রায় 2টো বাজে। আগেকার দিনে জমিদার বাড়ি যেমন হয়, ওই শুভব্রতদের বাড়িটাও অবিকল তেমনি। তবে বহুদিনের না ব্যবহারের ফলে এখন একেবারে ভগ্নদশা। সামনের বিশাল চত্বরটা পেরিয়ে আমরা একটু পরিষ্কার জায়গায় এসে দাঁড়ালাম। চারিদিক দেখে মনে হলো সামনের 2খানা ঘরে মানুষ বাস করে। কয়েকটা মাটির হাঁড়ি, কিছু শুকনো গাছের ডাল আর পুরনো কাপড় থেকে শুভব্রত বলল, না 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 না, মহাবীরদা আছে তাহলে। আমি কিছু বলতে যাচ্ছিলাম, কিন্তু তার আগেই একটা শব্দ শুনে চমকে ঘুরে তাকালাম। ঠক ঠক লাঠির শব্দ তুলে এক বিশাল দেহী লোক জমিদার বাড়ির দালান দিয়ে হেঁটে আসছে আমাদের দিকে। শুভব্রত সবার আগে এগিয়ে গেল। শুভব্রত সামনে এসে লোকটা নিচু হয়ে একটু প্রণামের মতো করল। তারপর হাতের লাঠিটা শক্ত করে ধরে সোজা হয়ে দাঁড়ালো। পায়ে পায়ে আমরাও তখন শুভব্রতর কাছে গিয়ে দাঁড়িয়েছি। আমাদের দিকে একবার তাকিয়ে শুভব্রত বলল, তুমি কি বাবার চিঠি পাওনি মহাবীরদা? ঘাড় নেড়ে সম্মতি জানালো লোকটি। শুভব্রত বলল, তাহলে স্টেশনে যাওনি কেন? এতক্ষণে মুখ খুলল লোকটি। আমাদের দিকে বড় বড় চোখে তাকিয়ে বলল, আমাকে কুঠিবাড়ির একটা কাজে যেতে হয়েছিল, তাই যেতে পারিনি। ভাবলাম তোমার তো রাস্তা চেনা, অসুবিধে হবে না। কথাগুলো বলে আমাদের দিকে তাকিয়ে হেসে উঠল মহাবীর প্রসাদ। আমি অবাক বিস্ময়ে লোকটাকেই দেখছিলাম। প্রায় 6 ফুটের ওপর লম্বা, বিশাল চওড়া বুক, খাড়া নাকের নিচে বাঁকানো মোটা পাকা গোঁফ, এক মাথা কাঁচা পাকা ঝাঁকড়া বাবরি চুল। গায়ে কিন্তু কিছুই নেই, পরনে শুধু মালকোচা দেওয়া ধুতি। শক্ত হাতে সে তেল পাকানো মোটা বাঁশের লাঠিটা ধরে মহাবীর প্রসাদ আবার বলল, নাও চলো দাদা বাবুরা, অন্দর মহলে চলো। লাঠির শব্দ তুলে এগিয়ে চলল মহাবীর প্রসাদ। শুভব্রতর সঙ্গে আমরাও গুটি গুটি হাঁটতে লাগলাম। বিশাল দালান পেরিয়ে আমরা একটা বড় হল ঘরে ঢুকলাম। এই ঘরগুলো বন্ধ, মাকড়সার জাল ছড়ানো চারিদিকে। ডান দিকের একটা ঘরের দরজা খুলে মহাবীর প্রসাদ বলল, রানীমার ঘরেই তোমরা থাকবে রাজাবাবু। এতক্ষণে স্বস্তির নিঃশ্বাস ফেললাম আমরা। এই ঘরখানা সত্যি বেশ বড়। আগেকার দিনের একটা বড় পালঙ্ক রয়েছে ঘরে। দেয়ালে একটা বড় ছবি টাঙানো, হয়তো শুভব্রতদের পূর্বপুরুষদের ছবি। চেয়ার টেবিলও এক পাশে রয়েছে। আয়েশ করে চেয়ারে বসে মিহির বলল, না, আমার বেশ ভালোই লাগছে রে শুভ, এই কয়েকটা দিন ভালোই কাটানো যাবে। আর তা তো যাবে, কিন্তু এখন কিছু পেটে না পড়লে আর কিছু বলা যাবে না ভাই। আগে সেই ব্যবস্থা কর, সুবিমল এসে বলল। আর কথা না বলে সবাই জামা কাপড় ছাড়তে ব্যস্ত হয়ে পড়লাম। মিহির, সুবিমল ওরা দুজন শুভব্রতর সঙ্গে পুকুরে স্নান করতে গেল। জমিদার বাড়ির মধ্যে পুকুর। এবার কয়েকজন মেয়ে, পুরুষ আর ছোট ছেলে মেয়েদেরও দেখলাম। শুভব্রত বলল, ওরা সব এখানেই থাকে। আমাদের ঘরখানা 2খানা ঘর পরেই আবার একটা চওড়া দালান, তারপর একটা ঘরের খাওয়ার ব্যবস্থা। অনেক দিন পর পিঁড়িতে বসে কলার পাতায় গরম গরম মোটা চালের ভাত খেলাম। আয়োজন সামান্যই, ডাল, একটা ভাজা আর ছোট মাছের ঝাল। খাওয়ার সময় মহাবীর প্রসাদ সারাক্ষণ দরজার সামনে বসে রইল। একটি মাঝবয়সী মহিলা আমাদের খাবার পরিবেশন করল। খেয়ে উঠে একটু গড়িয়ে নিতে নিতে সন্ধে ঘনিয়ে এলো। একটা বড় টেবিল ল্যাম্প জ্বেলে দিল মহাবীর প্রসাদ। শুভব্রত বলল, আজ আর কোথাও বেরোবো না বুঝলি, কাল সকাল থেকে একদম সব দেখাবো তোদের। শুভব্রতর মুখে আমরা শুনেছিলাম ওদের এই জমিদার বাড়ির কাছেই নাকি নীলকর সাহেবদেরও জমিদারি ছিল, সেই কুঠির বাড়ি এখনো আছে। মিহির বলল, এই শুভ, তোর সেই কুঠির বাড়ি দেখাবি না? হ্যাঁ নিশ্চয়ই দেখাবো, তবে রাত্রিরে সেখানে না যাওয়াই ভালো। ওই কথাটা বলেই আমাদের মুখের দিকে তাকালো শুভব্রত।
আগে অবশ্য ওই কুঠির বাড়ি নিয়ে অনেক গল্প আমাদের শুনিয়েছে। ওই নীলকর সাহেবদের অত্যাচারের কথা, তার সঙ্গে ওর ঠাকুরদাদের লড়াইয়ের কথাও গল্প বলেছে। এখন নাকি ওই কুঠি বাড়ির দিকে দিনের বেলাতেও কেউ যায় না। সমস্ত এলাকাটাই জঙ্গলে ঘেরা। শুভব্রতদের জমিদারির মধ্যেই ওই জায়গাটা বলে এক শুধু মহাবীর প্রসাদই যাতায়াত করে মাঝে মাঝে। আমাদের কথার মাঝখানে লাঠির শব্দ তুলে মহাবীর প্রসাদ ঘরে ঢুকলো। শুভব্রতর দিকে তাকিয়ে বলল, রাজাবাবু কি মায়ের মন্দিরে যাবে? না মহাবীরদা, আমরা ঘরে বসে গল্প করব, কাল সকালে ওদের সব ঘুরে দেখাবো। হাদা গঙ্গারামের মতো এই সন্ধ্যের থেকে ঘরে বসে থাকার জন্য এখানে এলাম নাকি রে? হ্যাঁ, এত ভয় নিয়ে বাইরে বেরোনো যায় না। একটু বিরক্তভাবে কথাটা বলেই মহাবীর প্রসাদের কাছে এসে দাঁড়ালো মিহির। তারপর হঠাৎ তার লাঠিটা হাতে নিয়ে বলল, এইরকম একটা লাঠি হাতে থাকতে কোন বেটাই কিছু করতে সাহস পাবে না? তোরা না যাস ভাই, আমি কুঠি বাড়ি দেখতে যাব, আর ওই রাত্রে সেখানেই থাকব। মহাবীর প্রসাদ এক দৃষ্টিতে মিহিরের মুখের দিকে তাকিয়ে আছে। চোখে চোখ পড়তে আস্তে আস্তে লাঠিটা ওর হাত থেকে নিয়ে বলল, তুমি তো খুব সাহসী দাদাবাবু, কিন্তু এই লাঠিটা ধরো না, এটা ডাকাতের লাঠি। কথায় আছে না, ডাকাতের লাঠি আর ঢোলের কাঠি, একবার ধরলে আর সহজে ছায় না কিন্তু। তা তোমার যখন এতই শখ, ঠিক আছে, তা রাজাবাবুর মত হলে আজ রাত্রিরেই তোমরা সবাই কুঠির বাড়িতেই থাকতে পারো, আমি ব্যবস্থা করে দিচ্ছি। কথাগুলো বলে ধীরে ধীরে সামনের দিকে চলে গেল মহাবীর প্রসাদ। ঘরের আবহাওয়াটাও কেমন থমথমে হয়ে উঠল। মিহিরটার সব কিছুতেই বাড়াবাড়ি। শুভব্রত একটু লজ্জা পেল। যাই হোক, শেষ পর্যন্ত ঠিক হলো রাত্রে খাওয়া দাওয়া সেরে আমরা সবাই কুঠির বাড়ি দেখতে যাব। এখান থেকে দূরের জঙ্গল আর কুঠি বাড়ির কিছুটা অংশ দেখা যাচ্ছে। মাঝে মাঝে শিয়াল ডেকে উঠছে। মোট কথা সব মিলিয়ে পরিবেশটা রোমাঞ্চকর। মিহির বলল, আমার কথায় রাগ করিসনি তো শুভ? না না, রাগ করবো কেন? আরে আমারই তো মনে ছিল না যে তুই আমাকে বলেছিলি রাত্রে কুঠি বাড়িতে থাকবি, কিন্তু অনেক ভেবেই আমি যাকগে, ছেড়ে দে। ওই মহাবীর প্রসাদ সঙ্গে থাকলে কোনো ভয় আসতে পারবে না আমাদের কাছে। শুভব্রতকে থামিয়ে বলি আমি। কেন যেন লোকটাকে আমার খুব ভালো লেগেছে। রাত্রে এত বড় জমিদার বাড়িটায় আমরা চারজন শুধু রয়েছি, এই কথাটা ভাবলে বেশ ভয়ও করছে। গল্পে গল্পে সময় এগিয়ে চলল। ওদের জমিদার বাড়ির অনেক গল্পই করল শুভব্রত। জায়গাটার নাম চরশালিকপুর কেন, তারও একটা কিংবদন্তি শোনালো। আগে নাকি এই জায়গাটায় সম্পূর্ণ জলে ভর্তি ছিল, তারপর একসময় ভরাট হয়ে যায়। নানা রকম পাখির বাসা ছিল, হয়তো শালিক পাখি বেশি ছিল বলেই চরশালিকপুর নাম হয়েছে। আসার সময় শুভব্রতদের বাড়ির আনাচে কানাচে অনেক শালিকও দেখেছি আমরা। রাত্রে খাওয়া সেরে মহাবীর প্রসাদের সঙ্গে আমরা কুঠির বাড়ির দিকে রওনা দিলাম। এতক্ষণে মনের মধ্যে ভয়ের মুখোশটা হাতছানি দিয়ে উঠল। শুভব্রত আরেকবার মিহিরকে বোঝাতে চাইছিল, কিন্তু ও কিছু মনে করবে ভেবে চুপ করে রইল। একটা ছোট টর্চ আর ছুরি সঙ্গে নিয়েছি আমি। লাঠি আর লণ্ঠন হাতে নিয়ে মহাবীর প্রসাদ আমাদের পথ দেখিয়ে নিয়ে চলেছে। বেশ কিছুটা জঙ্গলের রাস্তা পেরিয়ে কয়েকটি মাটির ঘর বাড়ি চোখে পড়ল। তারপর একটা রাস্তা আবার ঘন জঙ্গলের দিকে ঢুকে গেছে। মহাবীর প্রসাদের নির্দেশ মতো আমরা হাঁটছি। হঠাৎই একটা জায়গায় দাঁড়িয়ে পড়লাম সবাই। সামনে একটা ভাঙা জীর্ণ অনেকটা মসজিদের মতো বাড়ি। মহাবীর প্রসাদ বলল, আমরা এসে গেছি রাজাবাবু, তোমাদের থাকার ব্যবস্থা করে রেখেছি, এবার সাবধানে পা ফেলে এসো। হাতের লাঠিটা জোরে মাটিতে ঠুকলো মহাবীর প্রসাদ। ভয় পেয়ে আমি মিহিরের হাত জড়িয়ে ধরলাম। লণ্ঠনের আলোয় পথ থেকে আমরা কুঠি বাড়ির সামনে এলাম।
বড় থামওয়ালা বারান্দায় উঠে একটা ঘরের সামনে দাঁড়ালো মহাবীর প্রসাদ। দরজায় হাত দিতেই করে শব্দ হলো। কয়েকটা বাদুড় ডানা ঝাপটি উড়ে গেল। সব মিলিয়ে একটা ভয়ঙ্কর পরিবেশের মধ্যে যেন এসেছি আমরা। মিহিরের ওপর খুব রাগ হচ্ছিল আমার, কিন্তু সে কথা তো প্রকাশ করা চলে না। সবার আগে মিহিরই মুখ খুলল। শুভব্রত হাত ধরে বলল, এমন একটা খাসা জায়গা থাকতে তুই এই ভুতুরে জমিদার বাড়িতে বসেছিলি? ঘরটা সত্যি বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। সব কিছু হয়তো মহাবীর প্রসাদই গুছিয়ে রেখেছে। কোনো আসবাবপত্র নেই। এক কোণে একটা মাটির কুঁজো আর গ্লাস, মেঝেতে খড় বিছিয়ে বিছানা পাতা। শুভব্রত বলল, তুমি কোথায় থাকবে মহাবীরদা? মাটিতে লাঠি ঠুকে মহাবীর প্রসাদ জবাব দিল, আমার চোখে কি আর ঘুম আসবে? আমি তোমাদের ধারে কাছেই থাকবো। মহাবীর প্রসাদের কথাটা কেমন রহস্যময় লাগলো আমার কাছে। একবার ওর দিকে তাকিয়ে মুখ ঘোরালাম। ঘরের মধ্যে লণ্ঠনটা রেখে মহাবীর প্রসাদ সামনের দিকে নামলো। আমি আর সুবিমল বিছানায় বসলাম। আর ভালো লাগছে না, একটু ঘুম ঘুমো ভাবও আসছে। কিন্তু মিহিরের জন্য কি বসার উপায় আছে? শুভব্রতকে নিয়েও আবার বারান্দায় গেল। নিস্তব্ধ রাত্রি। মাঝে মাঝে বাদুড়ের ডানা ঝাপটানোর আওয়াজ, দূর থেকে শিয়ালের ডাকও শোনা যাচ্ছে। ওরই মধ্যে আবার কুঠির বাড়িটা ঘুরে দেখলাম আমরা। আমাদের পাশের ঘরটা বন্ধ, একটা বড় তালা ঝুলছে। কুঠির বাড়ির সামনেই একটা বড় পুকুর। পুকুরের ধারে কলা গাছ আর বাঁশ গাছের ঝাড়। সব দেখা হলে আবার ঘরে এসে ঢুকলাম সবাই। এবার ভালো করে আবার তাকাতে হঠাৎ চমকে উঠলাম আমি। পুরনো পরিত্যক্ত এই বাড়ির মধ্যে এই ঘরে নিশ্চয় কেউ থাকে, না হলে ঘরের দেওয়ালে একটা বড় ছবি কেমন পরিষ্কার হয়ে ঝুলছে। শুভব্রতকে কথাটা বলতেই ও বলল, কি জানি মহাবীরদা তো শুনেছি এখানে থাকে, ছবিটা কোনো নীলকর সাহেবেরই হবে। কুঁজো থেকে জল গড়িয়ে খেয়ে সবার আগে আমি বিছানায় গা এলিয়ে দিলাম। নানা রকম চিন্তার মধ্যে দু চোখের পাতায় ঘুম নেমে এলো। রাত তখন কত ঠিক জানি না। হঠাৎই একটা শব্দে আমার ঘুম ভেঙে গেল। পাশে তাকাতে চমকে উঠলাম। লণ্ঠনটাও নিভে গেছে। ঘরের মধ্যে মনে হচ্ছে একটু আগে কেউ যেন হাঁটছিল। দরজাটাও খোলা। আমি কি করব ভাবছি, ঠিক এমন সময় পাশের ঘরে ঝনঝন করে একটা শব্দ হলো। চমকে সুবিমলকে ধাক্কা দিলাম। পাশের ঘরের শব্দে মিহিরদেরও ঘুম ভেঙে গেছে। শুভব্রত আর মিহিরও উঠে বসেছে। আমরা চারজনে কেউই কোনো কথা বলতে পারছি না। সাহসী মিহিরও কেমন যেন বোবা হয়ে গেছে। হঠাৎই বারান্দায় গিয়ে ঘট ঘট করে কেউ যেন হেঁটে গেল। অস্পষ্ট চাঁদের আলোয় এবার এক ভয়ঙ্কর ধূসর অভিনয় শুরু হলো আমাদের চোখের সামনে। মিহির উঠতে যাচ্ছিল, কিন্তু আমার আর সুবিমলের দিকে এরকম জোর করেই ও সরিয়ে আনলো শুভব্রত। বিস্ফোরিত চোখে খোলা দরজা দিয়ে বাইরে তাকাতেই আমরা দেখলাম সামনে ফাঁকা জায়গাটায় যেন রীতিমতো এক লড়াই শুরু হয়ে গেছে। অনেকটা মহাবীর প্রসাদের মতো দেখতেই একজন লোক বাঁশের লাঠি ঘুরিয়ে কয়েকজন ইংরেজ সাহেবের সঙ্গে লড়াই করছে। খটখট লাঠির শব্দ শুনে বুক কেঁপে উঠল। বন বন করে ঘুরছে লাঠি। আমরা চারজনেই হঠাৎ যেন বোবা হয়ে গেছি। মনের সাহস এনে কেউ কিচ্ছু করতেই পারছি না। হঠাৎই মিহির শুভব্রতকে ধাক্কা দিয়ে সরিয়ে দরজার সামনে এগিয়ে গেল। আর ঠিক তখনই লাঠি হাতে লোকটা সামনের সাহেবের মাথায় লাঠি বাড়ি বসিয়ে হা হা করে হেসে উঠল। মিহির বাইরে পা রাখতে যেতেই শুভব্রত দাঁড়িয়ে উঠে ওর হাত চেপে ধরল। সুবিমলকে জড়িয়ে ধরে আমি তখন ভয়ে ঠকঠক করে কাঁপছি। আবার বিস্ময়ের ওপর বিস্ময়। ইংরেজ সাহেবের বুক ফাটা আর্তনাদ আর ডাকাতদের লাঠিয়ালের অট্টহাসির রেশ মিলিয়ে যেতে যেতেই দপ করে একটা মশালের আলো জ্বেলে উঠল সামনে। মাথার ওপর লাঠি ঘোরাতে ঘোরাতে সেই লোকটা যেন এবার আমাদের ঘরের দিকে এগিয়ে আসছে। জ্ঞান হারিয়ে ফেলার ঠিক আগের মুহূর্তে মনের সমস্ত শক্তি এক করে শুভব্রত খুব জোরে মহাবীরদা বলে ডেকে উঠল। এরপর আমার আর মনে নেই। পরদিন সকালে
আমাদের ঘিরে তখন অনেক মানুষের ভিড়। মহাবীর প্রসাদের গলায় বেশি শোনা যাচ্ছে। মিহিরের লজ্জাটাই বেশি হচ্ছিল মহাবীর প্রসাদকে। কিন্তু শুভব্রত এবং আমরা কেউই কাল রাত্রির ঘটনা বলে বোঝাতে পারছিলাম না। গরম দুধ খেয়ে শরীরে বল ফিরে পেলেও মনের ভয়টা তখনও যায়নি। পরে অবশ্য শুভব্রতই ভয় ভয় আমাদের বলেছিল যে কুঠির বাড়ি নিয়ে এই ঘটনার কথাও জানত, তাই রাত্রে যেতে নিষেধ করেছিল। নীলকর সাহেবদের সঙ্গে ওদের পূর্বপুরুষদের এক ভীষণ লড়াই ওই কুঠির বাড়ির সামনেই ঘটেছিল। গ্রামের লোকেরা অনেকেই সেই দৃশ্য দেখেছে। মহাবীর প্রসাদের বাপ ঠাকুরদারাই তখন জমিদারের লাঠিয়াল ছিল। তাই ওই অভিশপ্ত কুঠির বাড়ির দিকে শুধু রাত্রি নয়, দিনের বেলাতেও কেউ যায় না। এই ঘটনার কথা সবাই মানলেও এক মহাবীর প্রসাদই শুধু বিশ্বাস করে না। এরপর আর 2 দিন মাত্র ছিলাম এই চরশালিকপুরে, কিন্তু কুঠির বাড়ির দিকে আর যাইনি। কত বছর কেটে গেছে, কিন্তু আমি আজও ভুলতে পারিনি চরশালিকপুরের কুঠির বাড়ির সেই ভয়ঙ্কর রাত্রির কথা। সত্যি কি সেই রাত্রিতে নীলকর সাহেবদের সঙ্গে জমিদারের লাঠিয়ালদের যুদ্ধ আমরা দেখেছিলাম, নাকি সবটাই চোখের ভুল? এই সমস্যার সমাধান আজও হয়নি। এতক্ষণ আপনারা শুনছিলেন কল্যাণ লাহিড়ীর চরশালিকপুরের কুঠির বাড়ি। এরকম আরও গল্প শুনতে আপনারা আমাদের চ্যানেল দ্য বং আলটিমেট হরর স্টোরি সাবস্ক্রাইব করুন আর আমাদের সঙ্গে থাকুন। নমস্কার।